গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ূন আহমেদের উপন্যাস ভয়ঙ্কর ভুতুড়ে। পড়ছি এর প্রথম পর্ব। আখলাক সাহেব থাকেন কলাবাগানে, অনেকখানি ভেতরের দিকে। দেয়াল ঘেরা ৩ কামরার একতলা একটা বাড়ি। আশেপাশে ৬-৭ তলা বিশাল বাড়িঘর উঠে গেছে। সেখানে এরকম ছোট একটা বাড়ি মাঝে মাঝে তার লজ্জাই লাগে। বাড়ি ভেঙে বড় বাড়ি করার মতো টাকা পয়সা তার নেই, ইচ্ছাও নেই। বড় বাড়ি দিয়ে কি করবেন? তিনি একা মানুষ। একজন মানুষের ঘুমাবার জন্য তো আর ৫টা কামরা লাগে না, একটা কামরাই যথেষ্ট। তিনি বাড়ির চারদিকে গাছপালা লাগিয়েছেন। গাছগুলি চোখের সামনে বড় হচ্ছে, দেখতে তার ভালোই লাগে। গত বর্ষায় কাকরুল গাছ লাগালেন, কেঁপে কাকরোল হল। এতেই তিনি খুশি, তিনি খুব শান্তিতে আছেন। কিছুদিন হল তার মনের শান্তি বিঘ্নিত হচ্ছে। তার বাড়িতে ভূতের উপদ্রব হয়েছে। যে জিনিস তিনি বিশ্বাস করেন না, সেই জিনিস তার ঘরে। ভয় তিনি পাচ্ছেন না, যা পাচ্ছেন তার নাম লজ্জা। এত কিছু থাকতে তার বাড়িতে কিনা ভূতের উপদ্রব। ব্যাপারটা কাউকে বলতেও পারছেন না। যাকে বলবেন সেই মুখ বাগিয়ে হাসবে, হাসারই কথা। অন্য কেউ তাঁকে ভূতের কথা বললে তিনিও হাসতেন। হাসাটাই স্বাভাবিক। উপদ্রবটা গত ৪ দিন ধরে চলছে। প্রথম দিনের ঘটনাটা এরকম। রাত ১১টা। তিনি মশারি খাটিয়ে বাতি নিভিয়ে বিছানায় এসে শুয়েছেন। অমনি বাতি আপনা আপনি জ্বলে উঠল। তিনি অন্য ১০ জনের মতো ভাবলেন সুইচে কোনো গণ্ডগোল। দেশি সুইচগুলি কোনো কাজের না, কিছু না কিছু গণ্ডগোল থাকবেই। মানুষ যে শুধু বিদেশি জিনিস খোঁজ করে, এই জন্যই করে। তিনি আবার উঠে গিয়ে বাতি নেভালেন, বিছানায় এসে শুলেন। শীত শীত লাগছিল, চাদরটা গায়ে টেনে দিলেন। অমনি আবারও বাতি জ্বলে উঠল। তিনি চাদর ফেলে দিয়ে বিছানায় উঠে বসলেন। তখন একবার মনে হল, ভূতের উপদ্রব না তো। এরকম হাস্যকর একটা কথা তার মনে এসেছে, এই ভেবে তিনি নিজেই নিজের উপর অত্যন্ত বিরক্ত হলেন। বোঝাই যাচ্ছে সুইচে গণ্ডগোল, স্প্রিং ট্রিং কেটে গেছে, কিংবা কোনো স্ক্রু টাইট হয়ে গেছে। একজন ইলেকট্রিক মিস্ত্রিকে এনে দেখাতে হবে। আকলাক সাহেব বুঝতে পারছেন না আবার বাতি নিভাবেন কিনা। লাভ কি? নিভালেই হয়তো আবার জ্বলে উঠবে। এর চেয়ে বাতি জ্বলাই থাকুক। তিনি আবারও শুয়ে পড়লেন। তখন বাতি আপনা আপনি নিভে গেল। তিনি ডাকলেন, মোতালেব, মোতালেব। মোতালেব তার কাজের ছেলে। পাশের ঘরে সে ঘুমুচ্ছে। সামান্য ডাকে তার ঘুম ভাঙবে এরকম মনে করার কোনোই কারণ নেই। তার ১০ গজের ভেতর মাঝারি সাইজের একটা অ্যাটম বোমা ফাটলে ঘুম ভাঙলেও ভাঙতে পারে। এই সাধারণ তথ্য জেনেও আকলাক সাহেব মোতালেবকে কেন ডাকলেন নিজেই বুঝতে পারছেন না। তিনি কি ভয় পাচ্ছেন? ছি ছি, কি লজ্জার কথা! বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি কিনা ভূতের ভয়ে ভীত হয়ে তার কাজের ছেলেকে ডাকছেন। ভাগ্যিস ব্যাপারটা আর কেউ শুনে ফেলেনি। কোনোদিন কারোর সঙ্গে আলোচনা করাও ঠিক হবে না। ৫২ বছরের একজন মানুষ ভূতের ভয়ে তার কাজের ছেলেকে ডাকাডাকি করছে, কোনো মানে হয়? আকলাক সাহেব শুয়ে পড়লেন, মন স্থির করে শোয়া। বাতি জ্বলতে থাকুক নিভতে থাকুক, তিনি ঘুমিয়ে পড়বেন। তাঁকে সকালে উঠতে হবে। ফার্স্ট ইয়ারের ছাত্রদের সঙ্গে তাঁর সকাল ৮টায় ক্লাস। তিনি তাদের কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ান। কাল তাকে সার্কেলের ইকুয়েশন বুঝাতে হবে, নতুন চ্যাপ্টার। সকাল সকাল উঠতে না পারলে ক্লাস মিস হয়ে যাবে। ছাত্ররা ক্লাস মিস করতে পারে, শিক্ষকরা পারে না। তার ঘুমের কোনো সমস্যা নেই। বিছানায় যাওয়া মাত্র তিনি ঘুমাতে পারেন। আজ ঘুম চটে গেছে। তিনি একাত থেকে ওকাত হলেন। তার খানিকটা পিপাসাও পেল। পানি খাওয়ার জন্য এখন উঠলে ঘুম পুরোপুরি চটে যাবে। কাজেই তিনি পিপাসা নিয়েই চোখ বন্ধ করে শুয়ে রইলেন। তার মনে হল বালিশে কোনো সমস্যা। বালিশটা আর একটু উঁচু হলে ভালো ছিল। তিনি বালিশ উল্টে দিলেন, আর তখন শুনলেন তার মশারির কাছে এসে কে যেন কাশল। একবার, দুবার। দৃষ্টি আকর্ষণ করা জাতীয় কাশি। কে কাশবে তার মশারির কাছে? স্যার কি ঘুমিয়ে পড়লেন নাকি? কে? স্যার, আমি। আমিটা কে? আমাকে স্যার চিনবেন না। আমি জনৈক বিপদগ্রস্ত ভূত। গভীর রাতে আপনাকে বিরক্ত করার জন্যে আন্তরিক লজ্জিত, ক্ষমাপ্রার্থী। স্যার, দয়া করে নিজ গুণে ক্ষমা করবেন। ক্ষমা মানব ধর্ম। আকলাক সাহেব ধরেই নিলেন তিনি ব্যাপারটা স্বপ্নে দেখছেন। ভূতের ভয় পেয়ে ঘুমিয়ে পড়েছেন বলেই ভৌতিক স্বপ্ন, আর কিছুই না।
ভূত বিশ্বাস না করলেও স্বপ্নে ভূতের সঙ্গে কথা বলা যায়, তাতে অস্বস্তি বা লজ্জা বোধ করার কিছু নেই। এখন তার একটু মজাই লাগল। তুমি তাহলে ভূত? জি স্যার, বিপদগ্রস্ত ভূত। অপারগ হয়ে আপনার কাছে এসেছি। তুমি কি বাতি জ্বালাচ্ছিলে, নিভাচ্ছিলে? ইয়েস স্যার। ইংরেজি জানো নাকি? সামান্য জানি স্যার, ভেরি লিটল। চর্চা নেই বলে মাঝে মাঝে ভুল হয়। তুমি বিপদগ্রস্ত বলছিলে, বিপদটা কি? সে এক লম্বা ইতিহাস, সময় নিয়ে বলতে হবে। স্যারের কি সময় হবে? না, সময় হবে না। আমাকে সকালে উঠতে হবে। সকাল 8টায় আমার একটা ক্লাস আছে। সময় মতো ঘুমাতে না পারলে ক্লাস মিস করব। আগের 2টা ক্লাস হরতালের জন্য হয়নি। তাহলে তো স্যার আর বিরক্ত করা ঠিক হবে না। অবশ্যই ঠিক হবে না। স্যার, শুভরাত্রি। শুভরাত্রি। গুড নাইট স্যার। গুড নাইট। স্যার, গুটেন নাকাট। সেপেনজি গুট। এটা আবার কি? জার্মান ভাষায় শুভরাত্রি, সুনিদ্রা হোক। তুমি জার্মান জানো নাকি? না জানার মতোই স্যার। জার্মান কালচারাল ইনস্টিটিউটে কিছুদিন ঘোরাঘুরি করে যা শিখেছি। একেবারেই চর্চা নেই। বিদেশি ভাষা চর্চা না থাকলে 2 দিনেই ভুলে যেতে হয়। তাহলে যাই স্যার, কাল আবার দেখা হবে। আচ্ছা, ভালো থেকো। ঘরে ঢুকেছ কোন দিক দিয়ে? জানলা দিয়ে ঢুকেছি। স্যার যদি অনুমতি দেন তাহলে চলে যাই। যাও। আকলাক সাহেবের মনে হল জানলার কপাট একটু নড়ল, তারপর সব চুপচাপ, আর কোনো শব্দ হচ্ছে না। তখন আকলাক সাহেবের মনে হল ব্যাপারটা কি আসলে স্বপ্নে ঘটেছে, না তিনি জেগেই ছিলেন এবং এখনও জেগে আছেন। তিনি আবার ডাকলেন, মোতালেব, এই মোতালেব। মোতালেব জবাব দিল না। তার জবাব দেবার কোনো কারণ নেই। একটা গদা দিয়ে মাথায় বাড়ি মারলে যদি ঘুম ভাঙে। পানির পিপাসা আবারও হচ্ছে। স্বপ্নে কি পানির পিপাসা হয়? এইসব ভাবতে ভাবতে হয় তিনি ঘুমিয়ে পড়লেন, কিংবা তার স্বপ্ন দেখা শেষ হল। তার ঘুম ভাঙল সকাল 9টা 10 মিনিটে। ক্লাস মিস হয়ে গেল। তার অত্যন্ত মেজাজ খারাপ হল। ভূতের উপর রাগে গা জ্বলে গেল। ক্লাস যখন মিস হয়েই গেল, তখন তিনি ঠিক করলেন আজ আর কলেজে যাবেন না। মিস্ত্রি ডাকিয়ে সুইচটা ঠিক করবেন, যাতে আবারও ভূত বিষয়ক জটিলতায় ক্লাস মিস না হয়। নিজেই মিস্ত্রি ডেকে আনলেন। সে সুইচ বদলে বিদেশি সুইচ লাগিয়ে দিয়ে গেল, জার্মান সুইচ। জার্মান সুইচের কথায় মনে পড়ল ভূতটা জার্মানি ভাষায় কি কে যেন বলছিল, গুটেন নাকটি জাতীয় কিছু। কি হাস্যকর ব্যাপার, কাউকে বলা যাবে না। বিকেলে মালিবাগে তিনি তার ছোট বোনের বাসায় বেড়াতে গেলেন। আত্মীয় স্বজন কারো বাসাতেই তিনি যান না, ভালো লাগে না। একা থাকতেই ভালো লাগে, যে কারণে বিয়েটে করেননি। এখন মনে হচ্ছে বিয়ে করলে ভালো হতো। জার্মান জানা ভূতের গল্প নিজের ছেলেমেয়েদের সঙ্গে করা যেত। একান্ত আপনজনের সঙ্গে অনেক গল্প করা যায়। তার ছোট বোন মিলি অবশ্যই তার খুবই আপন। সপ্তাহে একবার তাকে না দেখতে পেলে আকলাক সাহেবের দারুণ মেজাজ খারাপ হয়। মিলির সমস্যা একটাই, দেখা হলেই বিয়ের জন্য আকলাক সাহেবকে চেপে ধরবে, ঘ্যান ঘ্যান করে মাথা খারাপ করে দেবে। ভাইয়া, তুমি একা একা কি করে থাকবে? 52 বছর বয়সে এইসব কথা শুনতে ভালো লাগে না বলে মিলির বাসায় সপ্তাহে 1 দিনের বেশি তিনি যান না। তাছাড়া মিলির মেয়ে ত্রিনা হয়েছে মহাদুষ্টু। ত্রিনা তাকে বড় বিরক্ত করে। মিলি বাসায় ছিল না। তার স্বামীর সঙ্গে কোন বিয়েতে নাকি গেছে। তবে ত্রিনা বাসায় ছিল। সে বড় মামা বলে এমন চিৎকার শুরু করল যে আকলাক সাহেবের মাথা ধরে গেল। আকলাক সাহেব মিলিকে যেমন পছন্দ করেন, তার মেয়েকে তার চেয়ে বেশি পছন্দ করেন। তবে পছন্দের ব্যাপারটা প্রকাশ করেন না। বাচ্চারা একবার যদি বুঝে ফেলে কেউ তাদের পছন্দ করছে, তাহলে তার জীবন অতিষ্ঠ করে তোলে। বিশেষ করে সে বাচ্চা যদি দুষ্ট প্রকৃতির হয়, তাহলে তো কথাই নেই। তাছাড়া মিলির এই মেয়ে তার মার মতোই বেশি কথা বলে, বকবক করে মাথা ধরিয়ে দেয়। আকলাক সাহেব গম্ভীর গলায় বললেন, খবর কি রে? চীনা হড়বড় করে বলল, বড় মামা, আমার খবর ভালো, খুব ভালো। আজ তোমাকে যেতে দেব না। আজ তোমাকে আমাদের বাড়িতে থাকতে হবে। সারা রাত গল্প করতে হবে, ভূতের গল্প। আকলাক সাহেব হাই তুলতে তুলতে বললেন, অন্য কোনো গল্প করতে পারি, ভূতের গল্প না। মামা, ভূতের গল্প শুনব। ভূতের গল্প তো কিছুতেই বলবো না। বলবে না কেন? 20 শতাব্দীর শেষ ভাগে এসে ভূতের গল্প বলা যায় না, শোনাও যায় না। শোনা যায় না কেন? শুনলে পাপ হয়। মানুষ যখন চাঁদে যাচ্ছে,
মঙ্গল গ্রহে ভাইকিং নামিয়ে সয়েল টেস্টিং করছে, তখন আমরা ভূত নামক কাল্পনিক প্রাণীর কথা ভেবে ভয় পাচ্ছি। এটা হাস্যকর। বড় মামা, আসলে তুমি ভূতের গল্প জানো না। আকলাক সাহেব একবার ভাবলেন গত রাতের অভিজ্ঞতাটাই গল্পের মতো করে বলেন। শেষ মুহূর্তে নিজেকে সামলালেন। শিশুদের মনে ভয় ঢুকিয়ে দেয়া অপরাধের মতো তিনি ঈশপের একটা গল্প শুরু করলেন। এক ধোপা আর একটা গাধা ছিল। গাধাটা একদিন তার নীল মেশানো পানির গামলায় পড়ে গেল। তার গায়ের রং হয়ে গেল নীল। তৃণা করুণ গলায় বলল, বড় মামা, গাধার গল্প শুনতে ভালো লাগছে না। তাহলে রাখাল বালকের গল্প শুনবি? এক রাখাল বালক মাঠে মেষ চড়াত। সে ছিল দারুণ মিথ্যাবাদী। একদিন মজা করার জন্য বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে। তৃণা হাই তুলতে তুলতে বলল, শিক্ষামূলক গল্প শুনতে ভালো লাগছে না মামা, অসহ্য লাগছে। আকলাক সাহেব বাধ্য হয়ে গত রাতের গল্পটা বলতে হল। তবে ব্যাপারটা যে আসলে স্বপ্ন তা তিনি খুব ভালো করে বুঝিয়ে দিলেন। বাচ্চাদের মনে কোনো খটকা থাকা ঠিক না। তৃণা বলল, মামা, আমার ধারণা আসলে কোনো ভূত তোমার কাছে এসেছিল। দেখবে আজও আসবে, আজও আপনা আপনি বাতি জ্বলবে নিববে। আকলাক সাহেব বিরক্ত গলায় বললেন, সুইচে গন্ডগোল ছিল, সুইচ ঠিক করা হয়েছে, আজ আর কিছুই হবে না। তৃণা বলল, আজ আরও বেশি হবে, ভূতটার সাহস বেড়ে গেছে তো, আজ অনেক বেশি গল্প করবে, মনে হয় গান টান গাইবে। ভূতের গান কেমন হয় কে জানে। আকলাক সাহেব বাসায় ফিরলেন মন খারাপ করে। গল্পটা তৃণাকে বলা ঠিক হয়নি। মেয়েটার বেশি বুদ্ধি, সে তিলকে তাল করবে, স্কুলের বান্ধবীদের বলবে, তার বান্ধবীদের মনে, বিশেষ করে দুর্বল চিত্তের যারা, ভূত ব্যাপারটা গেঁথে যাবে। এইসব জিনিস একবার মনে ঢুকে গেলে মন থেকে বের করা কঠিন। খুবই ভুল হয়েছে। রাতে তিনি আজ একটু সকাল সকাল ঘুমুতে গেলেন। বাতি নিভিয়ে বিছানায় ওঠার সময় মনে হল, আজ আবার বাতি জ্বলবে নিভবে না তো। এটা মনে হওয়াতে নিজের উপরই তার রাগ লাগল। তিনি একজন বয়স্ক মানুষ। ভূতের ব্যাপারটা যদি তার মধ্যেই গেঁথে যায়, বাচ্চাদের ক্ষেত্রে তার পরিণাম কি ভয়াবহ হবে তা তো বোঝাই যাচ্ছে। বাতি জ্বলল না। তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আসল ঘুমের প্রস্তুতি নিলেন। তার সামান্য আশাভঙ্গ হল। একটু যেন মন খারাপও লাগছে। তিনি কেন জানি মনে মনে চাচ্ছিলেন বাতিটা আপনা আপনি জ্বলে উঠুক। স্যার কি জেগে আছেন না ঘুমিয়ে পড়েছেন? কে? স্যার, আমি, বিপদগ্রস্ত ভূত। গত রাতে আপনার সঙ্গে কিছুক্ষণ কথা হলো। যাবার সময় জার্মান ভাষায় বললাম, গুটেন নাখক, স্নিপেনজি ওয়েল। ও আচ্ছা, তুমি। আকলাক সাহেব পাশ ফিরলেন। তিনি নিশ্চিত ব্যাপারটা স্বপ্ন। স্বপ্নেই যা ঘটার ঘটছে। কিছু কিছু স্বপ্ন মানুষ ঘুরে ফিরে দেখে। ছাত্রাবস্থায় তিনি প্রায় প্রতি রাতেই স্বপ্ন দেখতেন। পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসেছেন, পকেটে হাত দিয়ে দেখেন কলম আনেননি। ভূতের স্বপ্ন সেরকম কিছু হবে। তুমি তাহলে এসেছ? জি স্যার। কাল তো বাতি জ্বালাচ্ছিলে, নেভাচ্ছিলে, আজ কিছু করছো না, ব্যাপারটা কি? নতুন সুইচ লাগালেন, এজন্যই কিছু করিনি। একটা জিনিস নষ্ট করার কোনো মানে হয় না। তোমার নাম কি? আকলাক সাহেব হাসির শব্দ শুনলেন। একেই বোধহয় বলে ভৌতিক হাসি। ভয়ে রক্ত জমে যাওয়ার মতো কিছু হল না। হাসি শুনতে বরং ভালোই লাগছে, সহজ, স্বাভাবিক। হাসছ কেন? ভূত সম্পর্কে মানুষের কত ভুল ধারণা, এই ভেবেই হাসি আসছে। আপনাদের নাম আছে বলে আপনাদের ধারণা আমাদেরও নাম আছে। আসলে তা না, ভূতদের স্যার নাম থাকে না। আকলাক সাহেব বিস্মিত হয়ে বললেন, তাই নাকি? কর্মেই আমাদের পরিচয়, নামে নয়। বলো কি? সত্যি কথাই বলছি স্যার। যেমন ধরুন, বোকা ভূতদের নাম হচ্ছে বোকা 1, বোকা 2, বোকা 3, বোকা 4। যে যত বোকা তার নাম্বার তত বেশি। নাম্বার দেখেই বলে দিতে পারবেন সে কত বড় বোকা। মানুষের বেলায় এরকম কোনো ব্যবস্থা না থাকায় তার নাম থেকে বোঝা যায় না সে বোকা না বুদ্ধিমান। আকলাক সাহেবের মুখ হা হয়ে গেল। ভূতটা গম্ভীর গলায় বলল, আমাদের ব্যবস্থা স্যার খুবই বৈজ্ঞানিক। তোমাদের নিয়মে তোমার নাম কি? লেখক 74। তুমি লেখক নাকি? একটু স্যার বদ অভ্যাস আছে। বদ অভ্যাস বলছো কেন? লেখক হওয়া তো সহজ ব্যাপার না। লেখক 74, তার মানে কি তুমি অনেক বড় লেখক? 2-1টা ছোটখাটো পুরস্কার স্যার পেয়েছি।
গত বছর পেলাম ভূত শ্রেষ্ঠ পদক, লৌহ পদক। লৌহ পদক স্যার একটা বিরল ঘটনা। লৌহ পদক পেয়ে গেছো? বলো কি? আর স্যার, আমার একটা রচনা ভূত স্কুলে পাঠ্য হয়েছে। এটাও একটা বিরল সম্মান। বিরল সম্মান তো বটেই। তুমি কি দাঁড়িয়ে আছো নাকি? বসো, চেয়ারটা টেনে বসো। এতক্ষণ তুমি তুমি করে বলায় আমার তো নিজেরই খারাপ লাগছে। আপনি স্যার লজ্জা দেবেন না। তুমি বসো, চেয়ারে বসো। চেয়ার টানার শব্দ হল। কেউ একজন চেয়ারে বসল। ঘর অন্ধকার বলে তিনি কিছু দেখতে পেলেন না। আকলাক সাহেব যথেষ্ট আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, ভূতোর তলে তোমার যে রচনাটা পাঠ্য সেটা কি? একটা প্রবন্ধ। নাম কি প্রবন্ধটার? মানুষদের নিয়ে লেখা প্রবন্ধ। নাম হল ইহা মানুষ। ইন্টারেস্টিং প্রবন্ধ বলে মনে হচ্ছে। স্যার, গবেষণামূলক প্রবন্ধ। শিশু ভূতদের জন্যে একটু কঠিন হয়ে গেছে। তুমি কি প্রবন্ধই লেখো না গল্প উপন্যাসও লেখো? গল্প লিখি। সম্প্রতি আমার একটা বই বের হয়েছে, মানুষের গল্প। তুমি ভূত, আর তোমার সব লেখালেখি দেখি মানুষদের নিয়ে। মানুষরা যেমন ভূতের গল্প লিখে, আমিও তেমন মানুষের গল্প লিখি। দেখি একটা গল্প পড়ে শোনাও তো। তাহলে স্যার বইটা নিয়ে আসি। নিয়ে আসো দেখি। ভূত বই আনতে গেল। আকলাক সাহেব আগ্রহ নিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লেন। সে রাতে তার আর গল্প শোনা হল না। কলেজে আকলাক সাহেবকে সবাই চেনে গম্ভীর ধরনের মানুষ হিসেবে। যারা অঙ্ক শেখায় তারা খানিকটা গম্ভীর প্রকৃতির এমনিতেই হয়ে থাকে। আকলাক সাহেব তাদের চেয়েও একটু গম্ভীর। যেদিন একটা ক্লাস থাকে তিনি ক্লাস নিয়ে বাড়ি চলে আসেন। যেদিন 2টা কিংবা 3টা ক্লাস থাকে সেদিন ক্লাসের মাঝখানের সময়ে শিক্ষকদের কমন রুমে বসে খবরের কাগজ পড়েন। শিক্ষকদের গল্পগুজব হইচইয়ে কখনো অংশ নেন না। তার ভালো লাগে না। আজ একটু ব্যতিক্রম দেখালেন। কমন রুমে আকলাক সাহেব যথারীতি খবরের কাগজ পড়ছিলেন। তার পাশে বসেছেন বাংলা শিক্ষক শামসুদ্দিন আহমেদ। তিনি গল্প করছিলেন ঠিক তার মুখোমুখি বসা লজিকের শিক্ষক দবিরউদ্দিনের সঙ্গে। তারা দুজনে খুব বন্ধু মানুষ। তবে রোজই কোনো একটা তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে তুমুল তর্ক বেঁধে যায়। এক একটা তর্ক শেষ পর্যন্ত রাগারাগি হাতাহাতির পর্যায়েও যায়। প্রিন্সিপাল সাহেব তাদের দুজনকে কাছাকাছি বসতে নিষেধ করে দিয়েছেন। তারপরেও তারা সামনাসামনি বসেন, সহজভাবে গল্প শুরু করেন। আরম্ভ হয় তর্ক, তর্ক থেকে গালাগালি। তাদের আজকের গল্পের বিষয় হল নাম রাখা। শামসুদ্দিন সাহেবের স্বভাব হল যে কোনো গল্প করা হোক না কেন তাকে টেনে টুনে রবীন্দ্রনাথে নিয়ে যাওয়া। দবিরউদ্দিনের দিন 10 আগে একটি মেয়ে হয়েছে। তার নাম এখনও ঠিক করা হয়নি। এই প্রসঙ্গে শামসুদ্দিন সাহেব বললেন, নাম রেখে দিন মীনাক্ষী। রবীন্দ্রনাথের খুব পছন্দের নাম। দবিরউদ্দিন বললেন, মীনাক্ষীর অর্থটা কি? মিনের মতো অক্ষী, অর্থাৎ মাছের মতো চোখ। আমার মেয়ের চোখ তো মাছের মতো না, দিব্যি মানুষের মতো চোখ। তার নাম মীনাক্ষী রাখব কেন? মানুষাক্ষী বরং রাখার একটা যুক্তি আছে। রবীন্দ্রনাথের খুবই পছন্দের নাম। তিনি বুদ্ধদেব বসুর মেয়ের নাম রেখেছিলেন মীনাক্ষী। বুদ্ধদেব বসুর মেয়ের চোখ ছিল বোয়াল মাছের মতো, এই জন্যে হয়তো রেখেছিলেন। শামসুদ্দিন সাহেব চোখ লাল করে বললেন, বোয়াল মাছের মতো? বোয়াল মাছের মতো চোখ, এটা বলার অর্থ কি? বোয়াল মাছের মতো না হলে অন্য কোনো মাছের মতো, রুই মাছের মতো কিংবা পুঁটি মাছের মতো। রবীন্দ্রনাথের মতো মানুষ নিশ্চয়ই কোনো একটা মাছের সাথে নাম মিলিয়ে নাম রাখেননি। হেলাফেলা করে নাম রাখার মানুষ তিনি না। তর্ক প্রায় বেঁধে যাচ্ছে। এই পর্যায়ে সবাইকে অবাক করে দিয়ে আকলাক সাহেব হঠাৎ বললেন, মানুষের নাম রাখার পদ্ধতির মধ্যে সমস্যা আছে। পদ্ধতিটা ত্রুটিপূর্ণ। শামসুদ্দিন সাহেব অবাক হয়ে বললেন, ত্রুটিপূর্ণ মানে? মানুষের নাম থেকে তার চরিত্র সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাই। কিরকম? যেমন ধরুন, যারা বোকা তাদের সবার নাম শুরু হবে বোকা দিয়ে, তবে নামের শেষে একটা সংখ্যা থাকবে। যেই সংখ্যা থেকে সে কতটা বোকা সেই সম্পর্কে একটা তুলনামূলক ধারণা পাওয়া যাবে। যত বোকা সংখ্যার মান তত বেশি। দবিরউদ্দিন বললেন, যে একই সঙ্গে বোকা এবং জ্ঞানী, তার বেলায় কি হবে? অনেক জ্ঞানী বোকাও তো সমাজে আছে, এদের সংখ্যাই বরং বেশি। একটা পদ্ধতি তাদের বেলাতেও বের করতে হবে। যেমন ধরুন, বোকা 70, জ্ঞানী 40, অর্থাৎ সে যতটা না জ্ঞানী তার চেয়ে বেশি বোকা। শামসুদ্দিন সাহেব হা হয়ে গেলেন। এরকম অদ্ভুত কথা তিনি এর আগে শোনেননি। দবিরউদ্দিন বললেন, এতে নাম অনেক বড় হয়ে যাবে না? সংক্ষেপ করার পদ্ধতি বের করা যাবে। যেমন ধরুন, বোকা 70, জ্ঞানী 40, এটাকে সংক্ষেপে বলা যাবে
বোগ্গা ৭০-৪০, বোকার বো আর জ্ঞানীর গা নিয়ে বোগ্গা ৭০ এবং ৪০, এর মাঝখানে থাকছে একটা হাইফেন। বুঝতে পারছেন? পারছি। শামসুদ্দিন এবং দবিরউদ্দিন দুজনেই পুরোপুরি হক চকিয়ে গেলেন। দবিরউদ্দিন বললেন, আকলাক ভাই, আপনি কি সম্প্রতি এ নিয়ে গবেষণা করছেন? আকলাক সাহেব জবাব দিতে পারলেন না। ক্লাসের ঘণ্টা পড়ে গেছে। তিনি ক্লাসে চলে গেলেন। ক্লাস শেষ করে কমন রুমে ফিরলেন না, বাসার দিকে চলে গেলেন। কমন রুমে ফিরে এলে জানতেন যে এই ১ ঘণ্টায় তার নতুন নামকরণ করা হয়েছে, মিস্টার বোগ্গা ৭০-৪০। আকলাক সাহেব আজ আবার ছোট বোনের বাসায় গেলেন। মিলি তাকে দেখে প্রায় চেঁচিয়ে বলল, তোমার কি হয়েছে দাদা? আকলাক সাহেব বিরক্ত গলায় বললেন, হবে আবার কি, কিছু হয়নি তো। ত্রিনা বলছিল একটা ভূত নাকি তোমার কাছে আসে, জার্মান ভাষায় তোমার সঙ্গে গল্প করে। আরে না, ব্যাপারটা স্বপ্ন। এসব আজে বাজে স্বপ্নই বা তুমি দেখছ কেন? স্বপ্নের ওপর কি কারো হাত আছে? আমি যে স্বপ্ন দেখতে ইচ্ছা করব সেই স্বপ্ন দেখব, তা তো কখনো হয় না। দাদা, আমার কিন্তু খুব খারাপ লাগছে। তুমি একা একা থাকো, এই জন্য এইসব হচ্ছে। তুমি তোমার বাড়ি ছেড়ে দিয়ে আমার এখানে এসে থাকো। আমি তোমার ঘর আলাদা করে দেব। ত্রিনাকে বলে দেব যেন কখনো তোমাকে বিরক্ত না করে। আহা, যন্ত্রণা করিস না তো, সামান্য স্বপ্ন নিয়ে। তোমার মুখও তো কেমন শুকনা শুকনা লাগছে। আকলাক সাহেব খুবই বিরক্ত হলেন। কঠিন গলায় বললেন, মুখের আবার শুকনা ভেজা কি? মুখ কি তোয়ালে যে শুকনা থাকবে আবার ভেজা থাকবে? মিলি বলল, দাদা শোনো, বিয়ের ব্যাপারটা নিয়ে তুমি আরেকটু ভাবো। তোমার পায়ে পড়ি দাদা, প্লিজ। তোমার জন্য যে মহিলার কথা আমি ভেবে রেখেছি তিনি অসাধারণ একজন মহিলা। খুব অল্প বয়সে তার স্বামী মারা গিয়েছিল। তিনি আর বিয়ে করেননি। তুমি যেমন নিঃসঙ্গ, তিনিও নিঃসঙ্গ। তাছাড়া ৫২ কোনো বয়সই না। পিকাসো ৮২ বছর বয়সে বিয়ে করেছিলেন। আমি কি পিকাসো? আমাকে কখনো ছবি আঁকতে দেখেছিস? এই নিয়ে আর একটা কথা না। আকলাক সাহেবের একটিই বোন। বোনের ভালোবাসা তার কাছে অত্যাচারের মতো লাগে। এ কারণেই তিনি মিলিদের বাড়িতে কম আসেন। এটা তাকে বলাও যায় না, বললে মনে কষ্ট পাবে। দাদা, রাতে কি খাবে? রাতে কিছু খাবো না। এটা তুমি কি বললে দাদা? তোমাকে আমি না খাইয়ে রাতে ছেড়ে দেব? ওই দিন এলে, আমি ছিলাম না, বিয়ে বাড়িতে গিয়েছিলাম। এত সুন্দর একটা মেয়ে বান্দরের মতো একটা ছেলেকে বিয়ে করেছে। কথাও বলে বান্দরের মতো কিচকিচ করে, আবার প্রত্যেকটা শব্দের সঙ্গে একটা চন্দ্রবিন্দু লাগায়। মনে হয় নাকে প্রবলেম আছে। আমাকে দেখে বলল, আপা ভালো আছেন? তুই আমাকে চিনিস না, জানিস না, আমার সঙ্গে তোর এত কিসের কথা? আকলাক সাহেব বড়ই বিরক্ত হচ্ছেন। মিলি একবার কথা শুরু করলে থামে না। ছেলেমেয়েরা মাকে দেখে শেখে। ত্রিনা মার স্বভাব পাচ্ছে, এটা অত্যন্ত আশঙ্কার কথা। তবে মিলি স্বামী আবু তাহের কথা একেবারেই বলেন না। তার বাক্যলাভ হ্যাঁ হুঁর মধ্যে সীমাবদ্ধ। এটা আসার কথা। সবাই কথা বললে এ বাড়িতে আসাই সমস্যা হতো। আবু তাহের ডাক্তার, এমআরসিপি। হাসপাতালের বাইরে তার পসার এমন যে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না। বাড়িতে সে বিশ্রাম করতে আসে বলেই বোধহয় কথাবার্তা বলে অকারণ পরিশ্রম করে না, সারাক্ষণ ঝিম ধরে থাকে। রাতে আকলাক সাহেবকে খেয়ে যেতে হল। মিলি শখ করে রেঁধেছে, সাধারণ খাওয়া না, পোলাও কোরমা। পোলাও হয়েছে শক্ত চাল চাল। কোরমা লবণের জন্য মুখে দেয়া যাচ্ছে না। এত আগ্রহ করে রেঁধেছে, কিছু বলা যাচ্ছে না। শুধু আবু তাহের মুখ শুকনো করে বলল, আবার তুমি রেঁধেছ? রান্নার জন্য বাবুর্চি তো আছে, নিজে রাঁধতে গেলে কেন? মিলি বিরক্ত মুখে বলল, দাদা এসেছে, আমি রাঁধব না তো কি পাড়ার লোকে এসে রেঁধে দিয়ে যাবে? বাবুর্চির রান্না আমি দাদাকে খাওয়াবো? তোমার খেতে ইচ্ছে না হলে খেও না। আমি তো তোমার পায়ে ধরে সাধি না যে খেতেই হবে। খেতে কি খারাপ হয়েছে? তাহের বলল, খেতে ভালোই হয়েছে, তবে পোলাও মুখে নিয়ে অনেকক্ষণ ধরে চাবাতে হয়। এতক্ষণ চাবানোর ধৈর্য থাকে না। মিলি স্বামীর দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে নিজেকে সামলে নিল। ভাইয়ের পাতে পোলাও তুলে দিতে দিতে বলল, দাদা, যে ভূতটা তোমার কাছে আসে তার নাম কি? আকলাক মনের ভুলে বলে ফেললেন, ওর নাম লেখক ৭৪। ভূতের প্রসঙ্গটা তিনি আনতে চাচ্ছিলেন না, তারপরেও এসে গেল। মিলি কিছু বলার আগে আবু তাহের বলল, ভূতের নাম কি বললেন? লেখক ৭৪। এটা কি ধরনের নাম? ভূত সমাজের নাম রাখার এই ধারা। আমরা এই ধারার সঙ্গে পরিচিত নই বলে আমাদের কাছে হাস্যকর মনে হতে পারে। ওদের কাছে ঠিক এমনইভাবে আমাদের নামগুলো হাস্যকর লাগে। মিলি বলল, হাস্যকর নাম তো আমাদের আছেই। আমার এক বান্ধবী তার ছেলের নাম রেখেছে গুলকি। আমি বললাম, কিরে,
এত নাম থাকতে গুলকি নাম রাখলি কেন? সে কিছু বলে না, শুধু হাসে। তাহের একবার বিরক্ত দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকাল, যে দৃষ্টির অর্থ হল চুপ করো তো, সব কিছুতে কথা বলবে না। মিলি সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে বলল, আমাদের পাশের বাড়ির কাজের মেয়েটার নাম কি জানো দাদা? তার নাম ভক্তি বেগম। তাহের বলল, একটু চুপ করবে, ভাইজানের সঙ্গে একটা জরুরি কথা বলছি। মিলি বলল, আমিও জরুরি কথাই বলছি, আমার কথাগুলো কম জরুরি না। তোমার জরুরি কথাগুলো একটু পরে বলো, আমারটা শেষ করিনি। তুমি তো একবার কথা শুরু করলে শেষ করতে পারো না, নদীর স্রোতের মতো চলতেই থাকে। তাহের আখলাকের দিকে তাকিয়ে বলল, ভাইজান, আপনার এই ভূতের ব্যাপারটা ঠিক কি বলুন তো? আমি ভাষাভাবে শুনলাম, সত্যি কি কিছু দেখেছেন? বুঝতে পারছি না, মনে হয় স্বপ্ন। রোজই দেখছেন? পরপর দুরাত দেখলাম, মনে হয় আজও আবার দেখব। আজ রাতে একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোবেন, যাবার সময় আমার কাছ থেকে ওষুধ নিয়ে যাবেন। বিছানায় যাবার আধ ঘন্টা আগে খাবেন। ওষুধ খাবার পর ঠান্ডা গ্লাস পানি খাবেন। রোজ রোজ ভূত দেখা কোনো কাজের কথা না, শেষ পর্যন্ত একটা মানসিক সমস্যা হয়ে যাবে। শুরুতেই সাবধান হওয়া ভালো। মিলি বলল, তুমিও তো দেখছি শেষ করতে পারছো না, বকবক করেই যাচ্ছ। আর করব না, এখন তুমি শুরু করতে পারো। মিলি বলল, দাদা, তুমি আমাকে ভূতের ব্যাপারটা ভালোমতো বলো তো। আখলাক সাহেব বললেন, ভালোমতো বলার কিছু নেই, দুঃস্বপ্ন, আর কিছু না। দাদা, তুমি পেট ঠান্ডা রাখবে, পেট গরম হলেই লোকজন দুঃস্বপ্ন দেখে। একবার কি হয়েছে শোনো। আমি মুনার জন্মদিনের পার্টিতে গিয়ে এক গাদা ভাজাভুজি খেয়েছি। বাসায় এসে আবার খাসির মাংস দিয়ে ভাত খেলাম। পেট হয়ে গেল গরম। রাতে স্বপ্নে দেখি কি, লক্ষ লক্ষ পিঁপড়া খুবলে খুবলে আমার গায়ের মাংস খেয়ে ফেলছে। কি যে ভয়ঙ্কর স্বপ্ন, এখনো মনে হলে গায়ের সব লোম খাড়া হয়ে যায়। তুমি দাদা এখন থেকে সহজপাচ্য খাবার খাবে, মশলা একেবারে দেবেই না। পেঁপে পেটের জন্যে ভালো, চেষ্টা করবে রোজই পেঁপে খেতে। পেঁপে সিদ্ধ করে বেটে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। সঙ্গে সর্ষে বেটে দিতে বলবে, নতুন সর্ষে, পুরনোটা দিলে তিতা লাগবে। আবু তাহের 6টা ঘুমের ট্যাবলেট দিলেন, প্রতি রাতে শোয়ার আগে 2টা করে খেতে হবে। আখলাক সাহেবের দিকে তাকিয়ে বললেন, ভূতপ্রেত এসব নিয়ে আপনি মোটেই চিন্তা করবেন না ভাইজান, ভূতপ্রেতের সময় আমরা পার করে এসেছি। আখলাক সাহেবকে এইসব বলা অর্থহীন। ভূতপ্রেতের সময় যে আমরা পার করে এসেছি তা তার থেকে বেশি কেউ জানে না, অথচ তার কপাল এমন যে উপদেশগুলো তাকেই শুনতে হচ্ছে। যে ভূতটার কথা বলছেন সেটা দেখতে কেমন? দেখিনি তো কখনো, ঘর অন্ধকার থাকে, কাজেই দেখা হয়নি। ও আচ্ছা। আখলাক সাহেব বিষণ্ণ মুখে বললেন, ভূতটাকে যে এখনো দেখিনি সেটাই আমার কাছে একটা খটকা হয়ে দাঁড়িয়েছে। কিরকম? স্বপ্ন হলে ভূতটাকে দেখতে কোনো অসুবিধা ছিল না, ভূতটুত এইসব স্বপ্নেই বেশি দেখা যায়, অথচ এখনো দেখলাম না। স্বপ্ন অনেক রকম হয় ভাইজান, স্বপ্নে শুধু শব্দও শোনা যায়। তাও ঠিক। এটা হচ্ছে 20 শতাব্দী, আমরা এই শতাব্দীর প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। চাঁদে মানুষ নেমে গেছে, মঙ্গল গ্রহে খুব শিগগিরই নামবে। আমাদের স্পেস প্রোব পায়োনিয়ার সৌরমণ্ডলের সীমানা ছাড়িয়ে চলে গেছে। আমরা ভাইরাস প্রায় জয় করতে যাচ্ছি। এই সময় আপনার মতো শিক্ষিত একজন মানুষ। আখলাক সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবলেন, তাহের যে মিলির চেয়ে কম কথা বলে তা তো না, বরং বেশিই বলে। মিলির কারণে কথা বলার সুযোগ পায় না বলে বোধহয় বলতে পারে না। খুবই খারাপ লক্ষণ। যেসব ডাক্তার বকবক করে তাদের পোষার হয় না। বুঝলেন ভাইজান, ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়বেন, লম্বা ঘুম দেবেন। ভূতের কথা মনে স্থান দেবেন না। একটা কথা মনে রাখবেন, ভূতের বাস হচ্ছে মানুষের মনে। ভুল বললাম, আসলে মন বলেও কিছু নেই। যদিও আমরা কথায় কথায় মন বলি, আসল জিনিস হচ্ছে মস্তিষ্ক, দি ব্রেইন। ভূতের বাস হচ্ছে আমাদের ব্রেইনে, মস্তিষ্কে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। আচ্ছা, খেয়াল রাখব। প্রয়োজনে একটা সাইকিয়াট্রিস্টের কাছে আপনাকে নিয়ে যাব, আমার বন্ধু মানুষ। আচ্ছা ঠিক আছে ভাইজান, কি বললাম মনে থাকবে তো? মনে থাকবে। রাতে তিনি ঘুমের ওষুধ খেলেন, ঠান্ডা গ্লাস পানি খেলেন। ওষুধ খাওয়ার আধ ঘন্টা পর ঘুমোতে যাবার কথা। তার আগেই ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসতে লাগল। খুব কড়া ওষুধ বোঝাই যাচ্ছে, 2টা না খেয়ে একটা খেলেই হতো। তিনি বিছানায় গেলেন প্রায় চোখ বন্ধ করে। বালিশে মাথা রাখতে না রাখতেই তার ঘুম কেটে গেল। চোখে এখন আর এক ফোঁটা ঘুম নেই। অবশ্য তার ক্ষীণ সন্দেহ হতে লাগল যে তিনি আসলে ঘুমিয়ে পড়েছেন,
তবে স্বপ্নে দেখছেন যে জেগে আছেন। স্যার কেমন আছেন? আকলাক সাহেব পাশ ফিরলেন। কিছু দেখা যায় কিনা? না, কিছু দেখা যাচ্ছে না, চারদিক ফাঁকা। ওই দিনের জন্যে স্যার খুবই লজ্জিত। ওই দিন কি হয়েছিল? আপনি আমার লেখা পড়তে চাইলেন, আমার নিয়ে আসতে দেরি হলো। এসে দেখি আপনি আরাম করে ঘুমাচ্ছেন, আর আপনাকে জাগালাম না। আপনার আবার সকালে ক্লাস থাকে। লেখা স্যার আজ নিয়ে এসেছি। কোনটা এনেছ? অনেকগুলো এনেছি। তোমরা কি বাংলা ভাষাতেই লেখো? আমরা স্যার বাঙালি ভূত, আমরা বাংলা ছাড়া কিসে লিখব? ভূত ভাষা বলে কিছু নেই তাহলে? জি না। কথা বলার সময় তোমরা শুধু চন্দ্রবিন্দু বেশি ব্যবহার করো, তাই না? এটাও স্যার আপনাদের ভুল ধারণা। আপনারা ভূতের গল্প লেখার সময় ভূতের মুখে চন্দ্রবিন্দু দেন। ভূত বলে, আমারে মাছ দেন। এটা স্যার ঠিক না। কারো নাকে যখন সমস্যা থাকে তখন সে চন্দ্রবিন্দু ব্যবহার করে নাকে কথা বলে। আমাদের নাকই নেই। তোমাদের নাক নেই নাকি? জি না স্যার, আমরা তো আসলে বাতাসে তৈরি। বাতাসের আবার নাক কি? আমাদের সম্পর্কে আসলে আপনারা কিছুই জানেন না। না জেনেই গল্প লেখা হয়। অথচ আমাদের দেখুন, মানুষদের সম্পর্কে আমাদের প্রতিটি লেখার পেছনে আছে দীর্ঘদিনের রিসার্চ। ইহা মানুষ প্রবন্ধটা লেখার জন্যে আমাকে 10 বৎসর নিরলস গবেষণা করতে হয়েছে। বলো কি? প্রবন্ধটা কি স্যার পড়ব? পড়ো। মানুষ হল 20 আঙুল বিশিষ্ট প্রাণী। 20টি আঙুলের ভেতর সে মাত্র 10টির ব্যবহার জানে। বাকি 10টি আঙুল যাদের অবস্থান পায়ে, তাদের ব্যবহার সে জানে না। আকলাক সাহেব বিস্মিত হয়ে বললেন, পায়ের আঙুলের আবার ব্যবহার কি? অবশ্যই ব্যবহার আছে। প্রকৃতি আঙুল দিয়েছে যখন, তখন ব্যবহারও দিয়েছে। মানুষ তা জানে না, জানার চেষ্টাও করে না। আকলাক সাহেব হুঁ বলেই চুপ করে গেলেন। অন্যকে দোষ দিয়ে লাভ কি? তিনি নিজেও কোনোদিন জানার চেষ্টা করেননি। স্যার কি ঘুমিয়ে পড়েছেন? না। মানুষের জ্ঞান বুদ্ধির এই সীমাবদ্ধতার কারণ কি জানেন? না। একটাই কারণ, মানুষ 2 পায়ে হাঁটে। মানুষ 4 পায়ে হাঁটলে তার জ্ঞান বুদ্ধির কোনো সীমা থাকত না। আকলাক সাহেব অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, এই জাতীয় উদ্ভট কথা আমাকে বলবে না। মানবজাতির এই যে উত্থান, তার কারণ হঠাৎ একদিন আমরা গাছ থেকে নেমে হাঁটার চেষ্টা করতে লাগলাম। সেই চেষ্টা না করলে এখন আমাদের গাছে গাছে বানর হয়ে ঝুলতে হতো। ভূত হাসি হাসি গলায় বলল, আসল ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি। মানুষ 2 পায়ে হাঁটে, তাকে ব্যালেন্স রাখতে হয়। মানুষের ব্রেইনের বেশিরভাগই খরচ হয়ে যায় ব্যালেন্স রাখার হিসাব নিকাশে। প্রতিনিয়ত ব্রেইনকে এই হিসাব করতে হচ্ছে। এই হিসাব কঠিন ও জটিল হিসাব। মানুষ যদি 4 পায়ে হাঁটত, তাহলে তার মস্তিষ্কে চাপ থাকত অনেক কম। সে তার ক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে পারত। আকলাক সাহেব কিছু বললেন না। ভূতের যুক্তি তিনি ফেলে দিতে পারছেন না, আবার যুক্তি মেনে নিতেও পারছেন না। তিনি অস্বস্তি ঝেড়ে ফেলার জন্যে কয়েকবার শুকনো ধরনের কাশি কাশলেন। ভূতটা বলল, স্যার, আপনার অস্বস্তিতে কাশাকাশি করার দরকার নেই। আমি সত্যি কথাই বলছি। আকলাক সাহেব ইতস্তত করে বললেন, আমরা যদি এরকম 2 পায়ে না হেঁটে 4 পায়ে হামাগুড়ি দিতে শুরু করি, তখন স্যার জ্ঞান বুদ্ধিতে আপনাদের নাগাল পাওয়া সমস্যা হবে। আপনারা অনেক দূর এগিয়ে যাবেন। তবুও ব্যাপারটা একটু যেন হাস্যকর। নতুন সব জিনিসই স্যার হাস্যকর। মানুষ যখন প্রথম জুতা পায়ে দিল, তখন সবাই তাদের নিয়ে হাসাহাসি করেছে। আর আজ আপনি খালি পায়ে কলেজে ক্লাস নিতে যান, আপনাকে নিয়ে হাসাহাসি শুরু হবে। ভুল বললাম স্যার? না, ভুল বলনি। স্যারের কি ঘুম পেয়ে গেছে নাকি? বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এতক্ষণ যা ঘটছে পুরোটাই স্বপ্নে ঘটছে। এরকম মনে হওয়ার কারণ কি? 2টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমালাম তো। আচ্ছা, ভালো কথা, ভূতরা কি স্বপ্ন দেখে? দেখে। তাদের সবই দিবা স্বপ্ন। এরা দিনে ঘুমায় তো, তাই দিবা স্বপ্ন। স্যার কি একটা কবিতা শুনবেন? কবিতা? মানুষ নিয়ে একটা ছড়ার মতো লিখেছিলাম। সাপ্তাহিক ভূত পত্রিকার বর্ষ শুরুর সংখ্যায় ছাপা হয়েছিল। স্যার পড়ব? পড়ো। ভূত বেশ সুরেলা গলায় কবিতা পাঠ শুরু করল। মানুষ হুস হুস, ভুস ভুস, মানুষ খুসখুস,
ফুসফুস, মানুষ ঠুসবুস ফুসবুস, মানুষ হাঙ্কুস পাঙ্কুস, মানুষ মানুষ। কবিতা চলতেই থাকল। সুরেলা গলায় কবিতা শুনতে শুনতে আখলাক সাহেব গভীর ঘুমে তলিয়ে গেলেন। তবে ঘুমের মধ্যেও কবিতা চলতে থাকল। মানুষ হুসহুস ভুসভুস, মানুষ খুসখুস ফুসফুস, মানুষ ঠুসফুস ভুসফুস। সিটি কলেজের প্রিন্সিপাল এমরান সুবাহানের ঘরে আখলাক সাহেবের ডাক পড়েছে। আখলাক সাহেব কারণটা ঠিক ধরতে পারছেন না। বিশেষ কোনো জরুরি কারণ ছাড়া ইমরান সাহেব কোনো শিক্ষককে তার ঘরে ডাকেন না। ইমরান সাহেব মানুষটা রাশভারী ধরনের, পুরনোকালের প্রিন্সিপালদের মতো হাবভাব। শুধু ছাত্র না, শিক্ষকরাও তাকে ভয় পান। তিনি অকারণে কাউকে নিজের ঘরে ডেকে পাঠান না। যখন ডেকে পাঠান তখন বুঝতে হবে বিশেষ কিছু ঘটে গেছে, ভয়ঙ্কর কিছু। আখলাক সাহেব ঠিক বুঝতে পারছেন না তার ক্ষেত্রে সেই ভয়ঙ্কর কিছুটা কি। ইমরান সাহেব চিঠি লিখছিলেন। লেখা বন্ধ করে হাসি মুখে বললেন, আখলাক সাহেব বসুন। আখলাক সাহেব বসতে বসতে বললেন, স্যার ডেকেছিলেন? হ্যাঁ। আপনাদের সঙ্গে তো সামাজিক সৌজন্যের কথাবার্তাও হয় না। এমন ব্যস্ত থাকি, খবর কি বলুন তো? খবর ভালো। ক্লাস চলছে কেমন? জি ভালো। চা খাবেন? জি না। খান, আমার সঙ্গে এক কাপ চা খান। ইমরান সাহেব বেল টিপে বেয়ারাকে চা দিতে বললেন। আখলাক সাহেব বললেন, স্যার আপনি কি আমাকে বিশেষ কিছু বলার জন্য রেখেছেন? ইমরান সাহেব অস্বস্তির সঙ্গে বললেন, না বিশেষ কিছু না। আচ্ছা ভালো কথা, আপনি নাকি সেকেন্ড ইয়ারের ছাত্রদের বলেছেন মানুষের দু পায়ে হাঁটা উচিত না, চার পায়ে হামাগুড়ি দেওয়া উচিত, এরকম কিছু কি বলেছেন? জি বলেছি। রসিকতা করে নিশ্চয়ই বলেছেন। আমাদের সমস্যা হচ্ছে কোনটা রসিকতা আর কোনটা রসিকতা না সেটা ধরতে পারি না। সিরিয়াস বিষয়গুলোকে রসিকতা মনে করি আর রসিকতার বিষয়গুলোকে সিরিয়াসভাবে নিয়ে নিই। আইকিউ কম হলে যা হয়, জাতিগতভাবেই আমাদের আইকিউ কম। আমি স্যার রসিকতা করিনি। ইমরান সাহেবের মুখ হা হয়ে গেল। চা চলে এসেছে। তিনি চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, আপনি ছাত্রদের হামাগুড়ি দিতে বলেছেন? জি না, হামাগুড়ি দেওয়ার উপকারিতাটা বলেছি। ইমরান সাহেব হতভম্ব গলায় বললেন, কি উপকারিতা? আখলাক সাহেব উপকারিতা ব্যাখ্যা করলেন, সুন্দর করে ব্যাখ্যা করলেন। ইমরান সাহেব অবাক হয়ে শুনলেন। একসময় গলা খাকারি দিয়ে বললেন, আপনার যুক্তি ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে, তবে ব্যাপার হচ্ছে কি, একেবারে রিভলিউশনারি ধারণার ব্যাপারে আমাদের অনেক সাবধান হতে হবে। আজ আপনার কথা শুনে কলেজের সব ছাত্রছাত্রী যদি হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে শুরু করে, সেটা কি ভালো হবে? আখলাক সাহেব কিছু বললেন না, শান্ত মুখে চায়ের কাপে চুমুক দিলেন। ইমরান সাহেব বললেন, ক্লাসে বক্তৃতায় এইসব আমার মনে হয় না বলাই ভালো। তাছাড়া আপনার বিষয় হচ্ছে অঙ্ক, হামাগুড়ি তো আপনার বিষয় নয়। আপনি তো ড্রিল টিচার না, ঠিক না? জি স্যার। আবার শুনলাম মানুষের নামকরণ পদ্ধতিটাও নাকি আপনার কাছে ত্রুটিপূর্ণ বলে মনে হচ্ছে। আমরা যেভাবে নাম রাখি তাতে নাম থেকে চট করে কিছু বোঝা যায় না। মানুষের নাম এমন হওয়া উচিত যেন নাম শুনেই বলে দেয়া যায় মানুষটা বোকা না জ্ঞানী, বুদ্ধিমান না ধূর্ত। রাসায়নিক যৌগগুলোর নাম যেমন শোনামাত্র বোঝা যায় ব্যাপারটা কি, 1-3 বিউটাডাইন বললেই আমরা জেনে যাই 1 ও 3 পজিশনে ডাবল বন্ড আছে। ইমরান সাহেব শুকনো গলায় বললেন, ও আচ্ছা। স্যার আমি কি এখন উঠব? বসুন, আর একটু বসুন। আখলাক সাহেব দাঁড়িয়ে পড়েছিলেন। প্রিন্সিপাল সাহেবের কথায় আবার বসলেন। ইমরান সাহেব বললেন, আপনার তো অনেক ছুটি পাওনা আছে, আপনি কিছুদিন ছুটি নিয়ে ঘুরে আসুন না কেন? ছুটির কোনো প্রয়োজন দেখছি না স্যার। ছুটির প্রয়োজন দেখছেন না কেন? ছুটির প্রয়োজন আছে। নগর জীবনের প্রবল চাপে আমাদের ভেতর নানান সমস্যা দেখা দেয়। এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের মাঝে মাঝে ছুটি নেওয়া খুব জরুরি হয়ে পড়ে। ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড। আপনি ছুটির দরখাস্ত করুন। আপনার ছুটি তো পাওনাও আছে, আছে না? জি স্যার আছে। তাহলে আর সমস্যা কি? আপনি এক কাজ করুন, সমুদ্র দেখে আসুন। রোগ সারানোয় সমুদ্রের মতো কিছু হয় না। আখলাক সাহেব বললেন, স্যার আমার তো কোনো রোগ নেই। জানি, সুস্থ মানুষের জন্য সমুদ্র আরো বেশি সুফলদায়ক। ইমরান সাহেব বেল টিপে বেয়ারাকে ডাকলেন।
ছুটির ফর্ম আনতে বললেন। আখলাক সাহেবকে 7 দিনের ছুটি নিয়ে প্রিন্সিপাল সাহেবের ঘর থেকে বেরোতে হল। আখলাক সাহেব খুবই বিরক্ত বোধ করছেন। এই 7 দিন তিনি ঘরে বসে থেকে কি করবেন? পাহাড়, সমুদ্র এইসব বিষয়ের প্রতি তাঁর কোনো আগ্রহ নেই। মিলিদের সঙ্গে একবার সমুদ্র দেখতে গিয়েছিলেন। সমুদ্রের গর্জন শুনে মাথা ধরে গেল। রাতে আর ঘুম আসে না। গাদাখানিক পানি দেখার মধ্যে লোকজন কি মজা পায় কে জানে। তিনি টিচার্স কমন রুমে এসে বসলেন। হঠাৎ লক্ষ্য করলেন সবাই যেন কেমন কেমন দৃষ্টিতে তাঁকে দেখছে। শামসুদ্দিন সাহেব গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছেন আখলাক সাহেব? ভালো। 7 দিনের ছুটি নিয়েছেন শুনলাম। সমুদ্র দেখতে যাচ্ছেন? আখলাক সাহেব ভেবে পেলেন না তার ছুটির খবরটা ইতিমধ্যে জানাজানি হল কিভাবে। তিনি তো কাউকে কিছু বলেননি। শামসুদ্দিন সাহেব বললেন, আপনার হামাগুড়ি থিওরি শুনলাম, অসাধারণ, বৈপ্লবিক বলা যেতে পারে। আপনার সেরকম মনে হচ্ছে? অবশ্যই মনে হচ্ছে। থিওরি অফ রিলেটিভিটির পর এমন বৈপ্লবিক ধারণা আর আসেনি। কে কি বলবে না বলবে তা নিয়ে মাথা ঘামাবেন না। লোকে আপনাকে পাগল ভাবলেও আপনি কেয়ার করবেন না। গ্যালিলিও যখন বললেন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, তখন অনেকেই তাকে পাগল ভেবেছিলেন। মহান থিওরির প্রচারক সবসময় পাগল হিসেবে চিহ্নিত হয়েছেন। গ্রেট ট্র্যাজেডি। দবিরুদ্দিন বললেন, আপনার থিওরি আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে। শুধু একটাই সমস্যা, আমাদের 2 জোড়া করে জুতো লাগবে। পায়ের জন্য 1 জোড়া, আবার হাতে পরার জন্য আরেক জোড়া। হাতে পরা জুতার অন্য একটা নাম থাকা দরকার। হুতা নাম দিলে কেমন হয়? পায়েরটা জুতা আর হাতেরটা হুতা। আখলাক সাহেবের সন্দেহ হল এরা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করছে। তার মন বিষণ্ণ হল। তিনি কাউকে নিয়ে রঙ্গরসিকতা করেন না। তারা কেন তাকে নিয়ে করবে? শামসুদ্দিন বললেন, শুধু হাতের জুতা থাকলেই হবে না, হাঁটুর জন্য কিছু একটা দরকার। হামাগুড়ি দেওয়ার সময় মানুষের হাঁটু মাটিতে লাগে। চামড়া বা প্লাস্টিকের টুপি জাতীয় কিছু লাগবে হাঁটুর জন্যে। এইসব সমস্যার সমাধান করতে হবে। দবিরুদ্দিন বললেন, আর একটা বড় সমস্যার কথা আপনারা চিন্তাই করছেন না। ঈদের সময় রাস্তাঘাটের ভিড় লক্ষ্য করেছেন? 4 পায়ে হাঁটলে অনেকখানি জায়গা নিয়ে নেবে। ভিড়ের অবস্থাটা হবে কি? শামসুদ্দিন বললেন, এর একটা ভালো দিকও আছে। ছোট বাচ্চা কাচ্চারা ঘোড়ার মতো পিঠে বসে থাকবে। এরা ঘ্যান ঘ্যান করবে না, আনন্দে থাকবে। ঘোড়ার পিঠে হাতির হাওদার মতো একটা হাওদা থাকলে বাচ্চারা পড়ে যাবে না। বেল্ট দিয়ে হাওদা কোমরের সঙ্গে বাঁধা থাকবে। আখলাক সাহেব উঠে দাঁড়ালেন। এইসব কথাবার্তা শুনতে তার ভালো লাগছে না। আগামী 7 দিন তার কিছুই করার নেই। ভাবতেও খারাপ লাগছে। বাসায় ফিরতেও ইচ্ছা করছে না। আচ্ছা, লোকজন কি তাকে পাগল ভাবতে শুরু করেছে? পাগলের কোনো আচরণ কি তিনি করেছেন? মনে হয় না তো। অবশ্যই তিনি কোনো পাগলকে ভালোভাবে লক্ষ্য করেননি। ছোটবেলায় মামার বাড়িতে একটা পাগল আসত। তাকে দেখে দৌড়ে ঘরে পালাতেন। তার আচার আচরণ ভালোমতো দেখা হয়নি। একটা বড় ভুল হয়েছে। এখন থেকে পাগল দেখলে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। দূর থেকে লক্ষ্য করা, কাছে যাওয়া যাবে না। তিনি কুকুর এবং পাগল এই 2 জিনিসকে বড়ই ভয় পান। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস ভয়ঙ্কর ভূতরে। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।